আচ্ছা ঠিক আছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ক্লাসে জয়েন করার জন্য। সবাইকে কানিস ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই করোনা পরিস্থিতিতে ক্লাস কার্যক্রম অনলাইন ক্লাসে আমরা অব্যাহত রাখছি। আজকেও সেরকম একটি ক্লাস তোমাদের মাঝে দাঁড় করানোর চেষ্টা করো। তোমরা আজকের ক্লাসটা খুব যত্ন সহকারে দেখবে, ঠিক আছে? আমরা বিগত ক্লাসে এই অধ্যায়েরই এই অধ্যায় থেকে এক্স অক্ষের কোন স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এই ধরনের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে, তারপর হচ্ছে গতকালকের ক্লাসটা ছিল এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স টা ছিল হচ্ছে 0, কিন্তু আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু 0। এই বিষয়গুলো বোধহয় আমরা আলোচনা করেছিলাম, তাই না? মনে আছে সবার? জি স্যার। আর আজকের ক্লাসটা আমি মূলত আলোচনা করবো একটা টপিকস নিয়ে, যে বক্ররেখার স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয় তাহলে মানে কি ধরনের পরিস্থিতি তৈরি হইতে পারে। বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে ডিওয়াই বাই ডিএক্স টা ইনফিনিটিভ হবে। এই সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে কোন বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ইনফিনিটিভ। তাহলে যদি এটা ওয়াই অক্ষের উপর লম্ব হয় তাহলে কি হবে বলতো? তাহমিনা বলতো, যদি ওয়াই অক্ষের উপর লম্ব হয়, ওয়াই অক্ষের উপর লম্ব হয় তাহলে কি হবে? তাহমিনা কি শুনতে পাচ্ছ আমাকে? কি জানো স্যার, আমি তো আগে ক্লাস করি নাই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ইয়া বলতো, সুমাইয়া বলতো, যদি বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের উপর, যেহেতু আমরা এখানে বলেছি যে বক্ররেখার, হ্যাঁ বলো। স্যার dx বাই dy সমান ইনফিনিটিভ। ওকে, থ্যাংক ইউ। তাহমিনা কি বুঝতে পেরেছো? জি স্যার। মানে বক্ররেখার স্পর্শক যদি, আমরা গতকালকার ক্লাসে শিখেছিলাম বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। বক্ররেখার স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হলে ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু 0। বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ইনফিনিটিভ। আর বক্ররেখার স্পর্শক যদি ওয়াই অক্ষের উপর লম্ব হয় তাহলে ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু ইনফিনিটিভ। ক্লিয়ার কিনা কথাটা? এ পর্যন্ত বোধহয় আমরা বুঝতে পেরেছি, তাই না সবাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই ধরনের একটি উদাহরণ এখানে দাঁড় করানোর চেষ্টা করেছি। তোমরা একটু খেয়াল করো বিষয়টা। এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। বক্ররেখার উপর এমন বিন্দুগুলো নির্ণয় করো যেখানে স্পর্শক সময় এক্স অক্ষের উপর লম্ব হয়। কোশ্চেনটা কি তোমরা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, আমরা এখানে কোশ্চেনটা নিয়েছি। কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে এখানে, এটা কোশ্চেনে দেওয়া আছে, আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়েছি। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন কিভাবে করব? এক্স এর প্রেক্ষিতে অন্তরীকরণ করব এটাকে। আমরা তো সবাই জানি যে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে 2x প্লাস 2ax কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2a, কারণ x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়, তাহলে 2a প্লাস, আর y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে 2y dy বাই dx, তাই না? এই লাইনটা কি ক্লিয়ার কিনা? এই লাইনটাকে বুঝতে পেরেছি সবাই? এই লাইনটাকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে এই পরের লাইনটা দেখো, পরের লাইনটা একটু দেখো। 2dy বাই dx বামে থাকবে আর -2x - 2a আমরা ডান পাশে নিয়ে নিলাম।
নেওয়া যায় না? তারপরের লাইনটা দেখো, বোঝা গেল? জি স্যার। ওকে, এই লাইনটা? জি স্যার, ওইটুকু পুরোটাই বুঝছি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান পেলাম হচ্ছে মাইনাস এক্স প্লাস এ ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই ওয়াই। তো আমরা যেহেতু শর্তে বলে দিয়েছিলাম যে বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি ইনফিনিটি নাকি? ডিওয়াই বাই ডিএক্স এর মান বসাইছি এখানে, ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আছে কত এখানে? জি স্যার, যে উপরে আমরা ডিআই বাই ডিএক্স বের করলাম, তারপর এখানে শুধু মান বসে দিলাম। হ্যাঁ, তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি এটা হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়াল টু 0 না? ওয়াই ইকুয়াল টু কি 0? জি স্যার, ওই জিরোর সাথে ওয়াই উপরে যেটা আছে সেটা গুণ হয়েছে, আর ওয়ানের সাথে ওয়াই গুণ হয়েছে, হয় ওয়াই এর মান 0। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার, আর গুণ রাইট রাইট, এটাকে আর আর গুণ বলে। হ্যাঁ, আর আর গুণ করে আমরা এখান থেকে মানটা বের করে দিলাম। ওয়াই ইকুয়াল টু কত পেয়েছি? ওয়াই ইকুয়াল টু 0 পেয়েছি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? জি না স্যার। আচ্ছা, এই ওয়াই এর মানটা আমরা এখন কোথায় বসাবো? ওয়াই এর মানটা আমরা 1 নং এ বসাই। স্যার ওই 1 নম্বর সমীকরণে। জি জি, আমরা 1 নম্বর সমীকরণে বসাবো ওয়াই এর মানটা। ওয়াই এর মানটা আমরা 1 নং এ যদি বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 0, তাই না? এই যে এখানে বসাইছি, খেয়াল করছো? এই জায়গাটাতে বসাইছি। জি স্যার। ওকে, তাহলে এই লাইনটা এবার দেখি, এই লাইনটা বোঝা যায়? স্যার জি স্যার, এখানে কম নেওয়া হয়েছে। জি স্যার, বুঝতে পারছো? সবাই বুঝতে স্যার পারছো? এক্স কমন নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্স কমন নিয়েছি। তাহলে যদি এক্স আমরা এখান থেকে কমন নেই তাহলে এখানে দুইটা মান পাওয়া যায় না, এক্স ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে এক্স প্লাস 2a ইকুয়াল টু 0, তাই তো? এই লাইনটাকে তখন আমরা এইভাবে লিখতে পারি না? জি স্যার। তাহলে এক্স এর মান কয়টা মান পেলাম আমরা এখানে? স্যার দুইটা। আচ্ছা, এক্স এর দুইটা মান পেয়েছি, তাহলে বিন্দুগুলোর স্থানাঙ্ককে এখান থেকে বের করা সম্ভব না? তাহলে যখন এক্স 0 তখন জি ওয়াই কত স্যার। ছিল? তখন ওয়াই কত ছিল? 0 ছিল না? স্যার 0 ছিল, হ্যাঁ। গুড। আর এক্স যখন -2 এ তখন ওয়াই কত? তখন ওয়াই 0 তখন ওয়াই 0। হ্যাঁ, তাহলে আমাদের তো এই বিন্দুগুলো স্থানাঙ্কই বের করতে বলছে। এই যে বিন্দুগুলো স্থানাঙ্ক কত কত, এই তো না? যখন এক্স 0 তখন ওয়াই 0, যখন এক্স -2 তখন ওয়াই 0। তাহলে এইভাবে একটা বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে তার বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে হয়। তোমরা কি ক্লিয়ার কিনা? জি স্যার। এ পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। এরকম দুইটা অঙ্ক আমি তোমাদেরকে আজকে কাজ দিয়ে দিব, তোমরা একটু দেখো, অঙ্ক দুইটা দেখো, তারপর আমি আবার অঙ্কে যাচ্ছি। এখানে যেমন এই যে আজকের যে টপিকসটা, সেই টপিকসটার আলোকে দুইটা অঙ্ক দিয়েছি আমি। ওয়াই ইকুয়াল টু এত বক্ররেখাটির উপর এমন বিন্দুগুলো নির্ণয় করে যেখানে স্পর্শক সময় এক্স অক্ষের উপর লম্ব হয়। এটা একটা বিষয়, একই থিম, একই সিস্টেম, একইভাবে আগাইতে হবে। প্রথমে ডিওয়াই বাই ডিএক্স করে নিতে হবে, ডিওয়াই বাই ডিএক্স করার পর এক্স অক্ষের উপর লম্ব হলে ডিওয়াই বাই ডিএক্স ইনফিনিটি, তারপরে ক্যালকুলেশন করে আমরা এটাকে বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে পারবো। পারবো না এটা বাসায় চেষ্টা করলে?
তারপরে স্যার। আরেকটা অঙ্ক দিয়েছি এরকম। এই দুইটা অঙ্কর সাথে আমি 2 আরো নম্বর অঙ্কটা যে উপবৃত্তের বোধ। জি 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 বুঝি 2 নাই। নম্বর অঙ্কটাতে মানে রুলস তো একই। সেম সেম 2 নম্বর অঙ্কটা মানে আমরা যেরকম একটা অঙ্ক আমি বলি এটাকে ডিফারেন্সিয়েশন করে নিতে হবে, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করে নিতে হবে। আমি কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা শিখাইলাম, মানে যে 2x প্লাস এটা a2y ডিওয়াই বাই ডিএক্স পাবো, আর এখানে যেমন ডিওয়াই বাই ডিএক্স সরাসরি পাচ্ছি। পার্থক্যটা হচ্ছে এই, বোঝা গেল? যেমন জি স্যার। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো, যেমন 2 নাম্বারটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2x প্লাস a2y ইনটু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0, তাই না ব্যাপারটা? জি স্যার। আর 1 জি নম্বরকে স্যার। পাবো y ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2x প্লাস এটা রোড ওভার x, এটাকে আবার ডিফারেন্সিয়েশন একটু বাসায় ট্রাই করতে হবে, মাথা খাটাইতে হবে একটু। রিলেটেড জিনিসগুলো বাসায় করলে মানে নিজেরা করলে মানে বেশি উপকৃত হবে, বুঝতে পারছো? আর তারপরে তো আমি কম বেশি দেখবই। তাহলে দুইটা অঙ্ক নিয়ে আমরা মানে যেহেতু একটা অঙ্ক অলরেডি আলোচনা করেছি, এই আলোচনার প্রেক্ষিতে আমরা এই দুইটা অঙ্ক বাড়ির কাজ হিসেবে করতে পারি, তাই না? তাহলে আমি একটু সামনের দিকে আগাই আবার। জি স্যার। আমি আরো কিছু বাড়ির কাজ দিয়ে দিব নে শেষের দিকে। আমরা আরেকটা প্রবলেম সলভ করব, এটা একটা ইম্পর্টেন্ট অংশ আজকের আলোচনার। একটু খেয়াল করো, ভালো করে কোশ্চেনটা খেয়াল করো। এখানে কোশ্চেনটা আছে হলো y equal to x cube minus 3x square minus 2x plus 1, এত বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। তার মানে কি আমাদের জাস্ট অক্ষদ্বয়ের সাথে এতক্ষণ কথা বলছিলাম যে বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে, তার আগে কিন্তু অনেকগুলা কথা বলেছিলাম আমরা যে একটা স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে হয়, তারপরে কিভাবে অবিলম্বের সমীকরণ বের করতে হয় সেটা আমরা পূর্বের ক্লাসে করেছি। তারপরে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হলে কিভাবে বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে হয়, তারপরে স্পর্শকগুলো এক্স অক্ষের উপর লম্ব হলে বিন্দুগুলো স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়, আমরা অলরেডি কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে সক্ষম হয়েছি, তাই না? এখন কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক্স অক্ষ থেকে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে ওয়াই অক্ষ থেকে একই পরিমাণ কোণ উৎপন্ন করবে। আমার কথাটা কি বোঝা গেল? জি স্যার। তাহলে আমাদের এখানে কাজটা হচ্ছে, এটা দেওয়া আছে, এটাকে যদি এক্স এর প্রেক্ষিতে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি পাচ্ছি? ডিওয়াই বাই ডিএক্স পাচ্ছি হচ্ছে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2, ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। ওকে, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, স্পর্শকগুলো যদি অক্ষ দুইটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে ডিওয়াই বাই ডিএক্স হবে প্লাস মাইনাস tan 45 ডিগ্রি। এটা কিন্তু একটা ফর্মুলা, এই লাইনটা একটু খেয়াল করো সবাই। স্পর্শকগুলো, হ্যাঁ বলো বলো। কেন প্লাস মাইনাস নিলাম কেন সামনে? হ্যাঁ, অক্ষদ্বয়ের সাথে তারা কোনটা ধনাত্মক কোণ তৈরি করতে পারে, ঋণাত্মক কোণ তৈরি করতে পারে, এই জন্য আমরা এখানে দুইটা মানে চিহ্নই ব্যবহার করতে সক্ষম হয়েছি, প্লাস মাইনাস দুইটাই ব্যবহার করতে। অর্থাৎ আমি আগে বলতে পারবো না যে এরা কি ধনাত্মক কোণ তৈরি করবে নাকি ঋণাত্মক কোণ তৈরি করবে, বোঝা গেল কথাটা? এই জন্য প্লাস মাইনাস ব্যবহার করতে হবে এখানে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে tan 45 ডিগ্রি মান কত? স্যার 1। 1। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা ফাইনালি কত দাঁড়ালো? প্লাস মাইনাস 1 না? জি স্যার। ওকে,
এখন আমি তো সমাধান করব এটাকে। dy বাই dx এর মানটা কত পেয়েছিলাম? dy বাই dx এর মানটা পেয়েছিলাম কত? 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 1 না তাহলে এটা? আমি জি কি স্যার। লিখতে পারি? যেহেতু এখানে dy বাই dx হচ্ছে প্লাস মাইনাস 1, তাহলে এই dy বাই dx এর মানটা কি প্লাস মাইনাস 1 বসাইতে পারি না? পারি কিনা? জি স্যার। ওকে। এখন আমাদের কি করতে হবে? দুইটা মান নিয়ে ক্যালকুলেশন করতে হবে। একবার ধনাত্মক মান নিয়ে ক্যালকুলেশন করবে, একবার ঋণাত্মক মান নিয়ে ক্যালকুলেশন করবে। এখানে দেখো কি করেছি, তোমরা নিজেরা স্ক্রিনে বুঝতে পারো কিনা ভালো করে লক্ষ্য, এখান থেকে পুরোটা ভালো করে দেখো তো কি করছি আমি। একবার ধনাত্মক মান নিয়েছি, প্রথমে ধনাত্মক মান নিয়ে আগে মানটা বের করা হয়েছে, এরপর আবার ঋণাত্মক মান নিয়ে বের করতে হবে। হ্যাঁ ধনাত্মক মান নেওয়ার পরে এই যেহেতু আমাদের ভোজ নির্ণয় করতে হবে, আমরা তো জানি যে যদি কোনো সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ যদি ফ্যাক্টরাইজেশন যোগ্য না হয়, মানে একটা দ্বিঘাত সমীকরণ যদি সরাসরি মিডিল টার্ম না করে উৎপাদক করা না যায়, তাহলে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার যে সূত্রটা x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস ছোট বার জি স্যার ওইটা বি স্কোয়ার মাইনাস বি ফোর স্কয়ার এস মাইনাস 4x ডিভাইডেড বাই বাই 2a। রাইট। এই সূত্রটার সাথে বোধহয় আমাদের পরিচয় আগেই আছে, তাই না? আমরা যখন জি এসএসসি স্যার। লেভেলে উচ্চতর গণিতে যখন সমীকরণ অধ্যায়টা পড়েছিলাম, তখন কিন্তু এখানে এই সূত্র নিয়ে আলোচনা ছিল। 5.1 যে অধ্যায়টা ছিল, মনে আছে না সবার? পুরোটাই তো দ্বিঘাত জি সমীকরণ স্যার। নিয়ে ছিল। ওকে, তাহলে সেই কন্ডিশন থেকে দেখো তো তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই লাইন পর্যন্ত আগে ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। এখন সূত্রটা আমরা কি বসাইছি একটু বোঝার চেষ্টা করো। এটাকে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে মিলে কিনা দেখো তো। জি স্যার। তোমরা কি খাতায় করতেছো নাকি স্ক্রিনশট দিয়েছো? স্ক্রিনশট নিচ্ছি। প্রয়োজনে এই অংশটা তোমরা খাতায় ক্যালকুলেশন করে নিতে পারো বোঝার সুবিধার্থে। স্যার এই ক্যালকুলেশন করছি, মানে এটা মিলে বুঝতে পারছি। মিলছে মিলছে, তাহলে টোটালটা দেখেছো কিনা? জি স্যার এইটাই আছে। সরল বইটা দিও। তাহলে কি ক্যালকুলেশন টোটালটা বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা, মানে পুরোটা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার। তাহলে আমরা এক্স এর কিন্তু একটা মান অলরেডি পেয়ে গেলাম, তাই না? 1 প্লাস মাইনাস রুট ওভার 2। এখানে তো প্লাস মান দিয়ে আমরা এটা পেলাম, মাইনাস মান দিয়ে বের করি। দেখো তো মাইনাস দিয়ে বোঝা যায় কিনা। মাইনাস দিয়ে বোঝা যায়? নিজেরা একটু চেষ্টা জি করো, স্যার। নিজেরা চেষ্টা জি করো, স্যার। নিজেরা চেষ্টা করো, একটু দেখো তো বোঝা যায় কিনা। এটাকে আরো আরো বিস্তারিত করা যায়, কিন্তু আমি আর ওটাকে বিস্তারিত করিনি, এটাকে এ পর্যন্ত রেখে দিয়েছি। এটাকে আরো বিস্তারিত করা যায়, কিন্তু আমি এরপর আর এটাকে করি নাই, ক্যালকুলেশন এই পর্যন্তই রেখে দিয়েছি। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মানে দুইটা ভিন্ন ভিন্ন মান ব্যবহার করে কিন্তু আমরা এক্স এর দুইটা মান পেতে পারি, তাই না? তোমাদের সবার কাছে বই আছে? বই
জি স্যার। জি স্যার। আচ্ছা, বই থাকলে দেখো, আমরা অন্তরীকরণের পৃষ্ঠা নাম্বার 504 বের করো। 504। বের করতে পেরেছো? সবাই কি 504 পৃষ্ঠা বের করেছো? জি স্যার। আচ্ছা দেখো, এখানে গ্রুপ 2 এ কিন্তু যে দুইটা গ্রুপ 3 এ 3টা অঙ্ক আছে। আমরা কিন্তু একটা অঙ্ক অলরেডি করাইলাম, আর 2টা অঙ্ক আমরা এখানে বাড়ির কাজ হিসেবে অলরেডি রাখছি। দেখো তো মিলে কিনা। মিলছে মিলছে? স্যার গ্রুপ 2 এর না? গ্রুপ 2 পৃষ্ঠা নম্বর 504, গ্রুপ 2। স্যার এরকম অঙ্ক নাই তো গ্রুপ 2 এ। স্যার এরকম অঙ্ক নাই। নাইনের এইচ পৃষ্ঠা নাম্বার, তার মানে কি নতুন, বা আমার কাছে অবশ্য পুরাতন বই, পৃষ্ঠা নাম্বার একটু এলোমেলো হইতে পারে। তোমরা নাইনের এইচ অধ্যায়টা বের করো। তোমরা কি পেয়েছো কিনা? জি পেয়েছো? স্যার এখন পাইছি স্যার। জি আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তো, গ্রুপ 2 তে 3টা অঙ্ক, আমি একটা অঙ্ক শুরুতে করাইলাম আজকে, তাই না? আর 8 নাম্বার আর 9 নাম্বার অঙ্কের নাম্বার কি মিলে? জি স্যার, জি স্যার নাম্বার মিলে। মিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2টা অঙ্ক কিন্তু আমরা বাড়ির কাজ হিসেবে অবশ্যই করব। হ্যাঁ, এটা আমরা বাড়ির কাজ হিসেবে করব। আর গত দিনের ক্লাসে কিন্তু আমি বাড়ির কাজগুলো দিয়েছিলাম, তোমরা কিন্তু কেউ করো নাই। স্যার আমি তো করে দিয়েছিলাম। ও হ্যাঁ, তোমারটা পেয়েছি শুধুমাত্র আমি। ঠিক আছে, এগুলো করে দিতে হবে, না হলে আমি বুঝতে পারবো না, কারণ একটু কষ্ট করে করতে হবে। আমি এই ক্লাস হয়তো, সাক্ষাতে ক্লাস হলে হয়তো আমি 5টা বা 6টা অঙ্ক করাতে সক্ষম হইতাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা দুইটা অঙ্ক হয়তো আমি আলোচনা করব বা করে দিব, এর রিলেটেড অঙ্ক আমি বাড়ির কাজ হিসেবে তোমাদের রাখবো। বিষয়টা কিন্তু এরকম, একটু স্যাক্রিফাইস করতে হবে আমাদের, ঠিক আছে? এখন কিন্তু প্রতিষ্ঠান বন্ধ আমাদের, তাই না? টোটালি ঈদ উল ফিতরে ছুটি দিয়ে দিয়েছে কলেজ। অন্যান্য সাবজেক্টের ক্লাস হয় নাকি? স্যার এখন স্যার বাংলা হয়। সপ্তাহে একদিন দিছে। হ্যাঁ হ্যাঁ। মানে বাংলা আমাদের রেগুলার হতো, কিন্তু এখন আমাদের সপ্তাহে একদিন করে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য সাবজেক্ট হয়? অন্য সাবজেক্ট? স্যার আইসিটি ক্লাস আমরা পুরো বই শেষ হয়ে গেছে বাহ, খুবই চমৎকার। এখন। খুবই চমৎকার, তাহলে মানে আমরাই পিছিয়ে আছি নাকি? তারপরেও তো আমি একটু একটু করে আগানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু অনেকটাই আগাইছি। আশা করি কলেজ খুললে আমরা। হ্যাঁ, আইসিটি আমাদের অক্টোবর মাস ছিল তো, যার কারণে শেষ হয়ে গেছে। যাক ভালো। না, আমি কিছু কিছু করে শেষ করতেছি, বিভিন্ন চ্যাপ্টারের কিছু কিছু অংশ আমি টাচ করার চেষ্টা করতেছি। কলেজ খুললে আমি খুব দ্রুতই শেষ করে ফেলতে পারবো। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে, মানে সেকেন্ড পেপারে কি অবস্থা? সেকেন্ড পেপারে কি ক্লাস ওইভাবে তোমাদের হচ্ছে? না স্যার, সে অনেকদিন আগে কয়েকটা ক্লাস আপলোড করছে, এখন আর কোনো ক্লাসই নাই না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি চেষ্টা করবো যাতে অন্তত সপ্তাহে তোমাদের সাথে একদিন কানেকশনে আমি যেতে পারি। একদিন একটা ক্লাসও যদি আমি নিতে পারি, যেমন একটা ক্লাসে কিন্তু অনেক কিছু শেখা যায়। যেমন এই যে আজকে যে একটা টপিকস নিয়ে আমি আলোচনা করলাম, ঠিক আছে, একটা টপিকসে কিন্তু আমরা কিছু মেসেজ কিন্তু পেয়েছি, কি মনে হয়?
স্যার নতুন দুইটা নিয়ম। জি স্যার। কারণ এইভাবে আগাইতে হবে, কারণ এই পরিস্থিতিতে এছাড়া আমাদের হাতে কিন্তু কোনো বিকল্প রাস্তা নাই। সামনাসামনি একটা ক্লাসের যে মানে গুরুত্বটা ওটা একরকম হিসাব, আর এখন তো যেহেতু দূর থেকে আমরা ক্লাস নিচ্ছি, মানে যতটা পসিবল আমরা চেষ্টা করে যাব, তাই না ব্যাপারটা? যেমন আমি জি এই স্যার। অধ্যায়ের অলরেডি আজকে নিয়ে দ্বিতীয় ক্লাসে কিন্তু আমি 3টা টপিকস নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি। আমি 2টা বাড়ির কাজ দিলাম এখানে, এবং এর সাথে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি প্রিভিয়াস ক্লাসের অর্থাৎ গত সপ্তাহের যে ক্লাস ছিল সেই আলোচনা থেকে আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অঙ্ক করার জন্য আরো মেন্টাল প্রস্তুতি নিতে পারবা। তাহমিনা, তুমি তোমার দৃষ্টি আকর্ষণ করছি, তুমি গত জি স্যার। লেকচারটা একটু ফলো করার চেষ্টা করবা, ঠিক আছে? আমি ক্লাসটা গ্রুপেও দিয়ে দিয়েছি, জি তুমি স্যার। গ্রুপ থেকে দেখবা গ্রুপে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা। ওই রিলেটেড কিছু অঙ্ক আমি এখন বাড়ির আচ্ছা কাজ হিসেবে দিব, এবং আজকেরটা সহ। তাহলে কি হবে, তোমারটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে। ওকে, আচ্ছা দেখো, জি স্যার। 505 পেজে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ কিনা, গ্রুপ 5-এর 20 নম্বর অঙ্ক। -3 বিন্দুতে x² - y² = 5 বক্ররেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। পাইছো কিনা? জি স্যার। এই অঙ্কটা একটু টিক দাও বাড়ির কাজ হিসেবে। স্যার কত নম্বর অঙ্ক এটা? এটা হচ্ছে আমার বইয়ে শো করতেছে গ্রুপ 5-এর 20 নম্বর অঙ্ক। স্যার এটা আমাদের বইয়ের 511 পেজে আছে। ওই তো আমার বই, পুরাতন বই তো, আগের এডিশন, একই বই কিন্তু তোমাদেরটা নতুন বই আর কি। তো তাহলে ওই অঙ্কটা টিক দাও একটু। দিয়েছো? জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক টিক দাও, x² - y² = 7 বক্ররেখার 4 - 3 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। পাইছো? জি স্যার 25 নাম্বার। জি 25 নম্বর অঙ্ক, 25 নম্বর, রাইট। তারপরে হচ্ছে 27 নম্বর অঙ্ক, y * x - 2 x - 3 - x + 7 = 0 বক্ররেখার। জি স্যার। হ্যাঁ, জি স্যার তাহলে পাইছি স্যার। আচ্ছা, কয়টা হইলো? স্যার মোট 5টা। 5টা, মোট 5টা। আচ্ছা, আগের আলোচনা থেকে হচ্ছে আজকের 2টা 3টা 5টা, আর আজকে যে 2টা করাইলাম 7টা। এই 7টা অঙ্ক তোমরা বাসায় ভালো করে করো নাকি? ওকে স্যার। আজকের আলোচনা থেকে আরো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। না স্যার। তাহলে অন্তত আমি চেষ্টা করবো যাতে তোমাদের সাথে কন্টাক্ট করে সপ্তাহে একটা ক্লাস নেওয়া যায়। আর এখন বিষয়টা হচ্ছে রোজার মাস তো, আর সারাদিনই তোমাদের খারাপ লাগবে এটা আমি বুঝতে পারি, কিন্তু তারপরও চেষ্টা করতে হবে, কারণ আমার বাসায় কিছু প্রতিবন্ধকতা আছে যার কারণে দেখা যাচ্ছে আমি সবসময় ক্লাসটা নিতে পারি না, ঠিক আছে? এই জন্য আর কি, মানে আমি ক্লাসের টাইমটা এই সময় বেছে নিয়েছি, এই সময় একটু নিরিবিলি থাকে তো আমার রুমটা, এই জন্য আর কি। স্যার আমাদের এই অন্তরীকরণ অধ্যায় শেষ হলে কোন অধ্যায় পড়াবেন? অন্তরীকরণ শেষ হলে আমরা তো ডিফারেন্সিয়েশন একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ হচ্ছে কি ডিফারেন্সিয়েশন ভালো পারলে তুমি ফিজিক্সটা ভালো পারবা, সেই জন্য আমি ডিফারেন্সিয়েশন পার্টটা করাচ্ছি। বুঝতে পেরেছো আমার কথাটা? তো তারপরে আমি জ্যামিতিতে চলে যাবো। জ্যামিতি যেমন আমি তোমাদের মোটামুটি পড়াইছি, আমি বলি চ্যাপ্টার গুলো একটু, মানে 100% তো হয় নাই। স্যার সরল রেখা করাবেন না এরপর? হ্যাঁ, আমি এরপরে সরল রেখা করাবো। আমি তোমাদের 100% আর পাঠ দিতে পারি না, আমি যেটুকু পড়াইছি কিছু কিছু আমি বলি অলরেডি কি কি পড়ানো হয়েছে তোমরা একটু ক্লিয়ার রাখো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক পড়াইছি আমরা, তাই না? জি স্যার, ভেক্টরও পড়াইছেন। ভেক্টর করাইছি। আচ্ছা, তারপরে আমরা ত্রিকোণমিতিক অনুপাত 6ষ্ঠ অধ্যায় করাইছি। তারপর হচ্ছে সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত কিছু কিছু করাইছি, লাস্টের 2-1টা অধ্যায় বাকি আছে।
তারপরে হচ্ছে অন্তরীকরণ, আমরা মোটামুটি ভালোই করেছি। অন্তরীকরণের এটার পর আর একটা অধ্যায় আছে, ওখান থেকে কিছু অংশ আমি টাচ দিয়ে দিব, অসুবিধা নেই। যোগজীকরণটা আমি একটু পরে করাবো, সমস্যা নেই। মানে নবম অধ্যায়টা পরে করাবো, নবম না দশম অধ্যায়টা পরে করাবো। এরপর আমি ধরবো হচ্ছে সরল রেখা। এর আগে আর একটা কাজ করা যেতে পারে, বিন্যাস সমাবেশ করার আগে আমরা সরল রেখাটা দেবো। স্যার বিন্যাস সমাবেশ আগে পড়লে ভালো হতো মনে হয়। স্যার বিন্যাস করা যায়, স্যার বিন্যাস আগে করি। আচ্ছা তাহলে আমরা এটা শেষ করার পর আমরা বিন্যাসটা করবো না, সমস্যা নেই। জি স্যার। আসলে বিষয়টা হয়েছে কি, আমি কিন্তু প্রপারলি ক্লাস করাইতে পারতেছি না। আমার যে টার্গেট ছিল, আমার যে সিস্টেমটা ঠিক আছে, ওই সিস্টেমে আমি এতদিন একটা পর্যায়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য, বুঝতে পেরেছো? আর এইভাবে তো ম্যাথটা, একটা বিষয় মাথায় রাখতে হবে, অন্য সাবজেক্ট জুমে যতটা বা দূর থেকে যতটা ইজিলি পড়ানো যায়, যেমন বাংলার কথা বলছি, বাংলা কিন্তু আলোচনা করলেই তোমরা মাথার মধ্যে নিতে পারতেছো, তাই না? কথাগুলো স্যার ম্যাডাম বলছে, তোমরা শুনতে পাচ্ছ। তারপর হচ্ছে ইংলিশও কিন্তু এরকমই, কিন্তু আমার ম্যাথমেটিক্স বা বিজ্ঞানের যে সাবজেক্ট গুলো, এখানে কিন্তু কাজটা করা অনেক জটিল। তোমরা কি আমার সাথে একমত? জি স্যার, বিজ্ঞান বিভাগের আর কোন জি স্যার। এই যে ম্যাথমেটিক্সে আমি যে ক্লাসটা যতটুকুই নিলাম, ঠিক আছে, এর জন্য কিন্তু আমাকে 3 দিন আগে থেকে পরিশ্রম করতে হয়েছে। এটা আমাকে লেকচার রেডি করতে হয়েছে, তারপরে কিন্তু আমি ক্লাসে গেলাম। তারপরেও কিন্তু এছাড়া কিন্তু বিকল্প রাস্তা আমার কাছে ছিল না, তাই না ব্যাপারটা? তো তারপরে আমরা জি স্যার। এটাকে শেষ করি, শেষ করার পরে আমরা বিন্যাস সমাবেশ করার পর যতটুকু শেষ করা যায় আর কি। কারণ একটা চ্যাপ্টার থেকে যদি 50% আইডিয়া আমরা এখন নিতে পারি, বাকি 50% আমাদের যখন সরাসরি কলেজ খুলবে, সরাসরি যখন আমরা ক্লাস নিতে পারবো, ইনশাল্লাহ তখন এগুলো হয়ে যাবে। এটা না আমি ওরিড না আর কি। আমি বিশ্বাস করি যে ওই সময় আমরা এগুলো প্রপারলি সলভ করে ফেলতে পারবো। আই বিলিভ দ্যাট। ঠিক আছে? তো তোমরা জি স্যার। এভাবে বাড়ির কাজগুলো কষ্ট করে করো। আর রোজার দিনে আমি তোমাদের কষ্ট দিলাম ক্লাসের জন্য ডেকে এনে, ঠিক আছে? তোমরা এটাকে পজিটিভলি গ্রহণ করবে। এটা তোমাদের প্রয়োজনের জন্য করা হয়েছে। জি স্যার। তো সবাইকে, তাহলে আমি তাহলে আমরা আমাদের মূল স্ক্রিনে ফিরে যাচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা সবাইকে তাহলে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য সহকারে আজকের ক্লাসটা করলে। এবং আজকের ক্লাস থেকে আমরা অবশ্যই কিছু জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের ক্লাসটা কি কোনো কাজে এসেছে আজকের ক্লাসটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে পরবর্তী ক্লাসের প্রত্যাশা রাখছি। আমি পরবর্তী ক্লাস কবে নিব আমি জানিয়ে দেবো, 2-3 দিন আগে তোমাদের নক করবো আমি, ঠিক আছে? তোমরা ওইভাবে একটা মেন্টাল প্রস্তুতি রাখবে। পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই ওকে বাড়িতে স্যার। থাকবে, সবাই নিরাপদে থাকবে। বড় কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।